তো আজকে এই মিটিংটা করার মেন মোটো হচ্ছে যে আমাদের বিসিএ 2021 পাস আউট ব্যাচের জন্য ফার্স্ট কোম্পানি হিসেবে স্যাপ ল্যাবস আসছে। ওকে, তো স্যাপ ল্যাবসের এক্সামিনেশন প্যাটার্ন বা সেখানে কি টাইপের কোশ্চেন্স আছে বা কি টাইপের ইন্টারভিউ আছে সেই সমস্ত জিনিস নিয়ে স্টুডেন্টদের অনেক কোশ্চেন্স আছে, সেইগুলো নিয়েই মেনলি আজকে ডিসকাশন হবে। তো আমাদের সাথে এখানে দেবতনু আছে আর আলাপন ঘোষ আছে। আলাপন ঘোষ, দেবতনুকে হয়তো তোরা সকলে চিনিস, কারণ ও এখানেই এমসিএ পড়ে। আলাপন ঘোষ দেবতনুদের ব্যাচেই বিসিএ পাস আউট হয়েছে। ও এখন অ্যাজ এ স্কলার স্যাপল্যাব ইন্ডিয়াতে কাজ করছে। ওকে, তো ওরা ওদের এক্সপিরিয়েন্স তোদের সাথে শেয়ার করবে। প্রথমে তোরা ওদের কথা শোন, তারপরে যদি কারুর কোনো কোশ্চেন করার থাকে সে হ্যান্ড রেজ করবি, আমি তাকে আনমিউট করব, তারপরে কথা বলবি তারা। ঠিক আছে? তো আমি এখন কন্ট্রোল আলাপনকে দিচ্ছি। আলাপন, তুই বল। হ্যালো এভরিওয়ান, আমি আলাপন ঘোষ। যেমন কি স্যার বললেন যে আমি দেবতনুর সাথেই 2019 ব্যাচের পাস আউট। আমি কারেন্টলি এসএপি ল্যাবসে একজন সিকিউরিটি টুলস ডেভেলপার হিসাবে কাজ করি। অ্যান্ড এটা হচ্ছে আমার ব্যাপারে। এবার কামিং টু দ্য ইন্টারভিউ প্রসেস আমি একটা কথা আগে বলে দিতে চাই যে ইট ক্যান চেঞ্জ নাও, কারণ কি এখনকার সিচুয়েশনের জন্য। তো আগেকার যেটা কি আমাদের সাথে হয়েছিল যে আমরা 4টে ফেজে দিয়েছিলাম, যেমন ফার্স্টে অ্যাপটি, তারপরে রিটেন টেকনিক্যাল ইন্টারভিউ, এইচআর। এই ফেজগুলো নাও হতে পারে বা এরম ভাবেও না হতে পারে, কারণ এখনকার করোনা ভাইরাস সিচুয়েশনের জন্য। কিন্তু সেটা বাদ দিয়ে আমার মনে হয় না যে খুব একটা চেঞ্জ হবে প্রসেসের মধ্যে। হয়তো কি অফলাইন হতে পারে, সেটা আমি এখন জানি না। তো তার আগে আমি বলতে চাই একটু যে এসএপি ল্যাবস অ্যাজ আ কোম্পানি কি করে। অ্যাজ আ কোম্পানি এসএপি ল্যাবস হচ্ছে সবচেয়ে বেশি ভালোভাবে জানা যায়। হ্যালো। বল বল। হ্যাঁ, হ্যাঁ। সবচেয়ে বেশি জানা যায় ফর ইআরপি সফটওয়্যার, মোস্টলি বিজনেস অ্যান্ড ইআরপি সফটওয়্যারের জন্যই মোস্টলি ফেমাস। আপাতত নতুন যে ডিরেকশনে এখন যাচ্ছে সেটা হচ্ছে এআই অ্যান্ড মেশিন লার্নিং এর ডিরেকশনে, যেগুলো কি ইন্টিগ্রেটেড বিজনেস সার্ভিসেসের জন্য ব্যবহার করা হবে। This is the brief description about the company. It has also been voted for the #1 best place to work for last 2 years in India. So coming to the interview process, first স্টেপটা হচ্ছে অ্যাপটিটিউড। So অ্যাপটিটিউড এর লজিকটা সিলেকশন নয়, অ্যাপটিটিউডের লজিকটা হচ্ছে এলিমিনেশন। কারণ কি হাজার হাজার জন অ্যাপ্লাই করছে, অবভিয়াসলি সবাইকে ফেয়ার চান্স দেওয়া পসিবল না ইন্টারভিউতে। অ্যাপটিটিউডের মেন রিজন হচ্ছে এলিমিনেশন পিওরলি। দেখতো, তুই বলতে চাস অ্যাপটিটিউডের উপরে? হুম তুই তাহলে বলে না কিছুটা, তারপর আমি বলছি। ঠিক আছে। তো অ্যাপটিটিউডে আমাদের টাইমে যেটা ছিল যে টোটাল 32টা কোয়েশ্চেন্স ছিল, যেটা কি হ্যাকার র্যাঙ্কে এক্সাম হয়েছিল। টোটাল 32টার মধ্যে ফার্স্ট দুটো ছিল কোডিং কোয়েশ্চেন্স, আর নেক্সট 30 ছিল হচ্ছে এমসিকিউস। এবার এমসিকিউ গুলোর মধ্যে মেজরলি দুটো ভাগ ছিল। একটা ছিল টেকনিক্যাল, যেটা কি তুই তোর কোর্স ওয়ার্কে শিখে থাকবি, আর সেকেন্ড পার্টটা ছিল গেস্টিমেটস। এবার টেকনিক্যাল কোয়েশ্চেন্স এর মধ্যে আবার দুটো পার্ট আছে। একটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, যেটা কি ধর প্রিন্ট এফ কি রিটার্ন করে ফর এক্সাম্পল। কিছু স্ট্রেট ফরওয়ার্ড আছে, কিছু আবার ট্রিকি আছে, যে এটা রিটার্ন করে, এটার মধ্যে দিয়ে এই ভ্যালুটা নিয়ে আমি আবার ফার্দার কোনো কিছু ক্যালকুলেট করছি এবং সেটা থেকে কি রেজাল্ট আসছে। এই দুটো টাইপের টেকনিক্যাল কোয়েশ্চেন্স থাকতে পারে এমসিকিউ গুলোর মধ্যে। আর আরেকটা টাইপ যেটা হচ্ছে সেটা হচ্ছে গেস্টিমেটস, এটা কি ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন্স, কিন্তু তোর কাছে ওটা সলভ করার টাইম নেই। তুই সলভ করতে গেলে তুই কমপ্লিট করতে পারবি না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা কি অ্যাকচুয়ালি এসেছিল আমাদের টাইমে। লেটস সে দেয়ার আর টু
আচ্ছা, মিউট হয়ে আছে, আলাপন কি নেই? দেবতনু আছিস? দেবতনু আছিস? আর তাদের মার্কস এইভাবে প্রিন্ট করতে করতে আসতে হবে। এটা ছিল ফার্স্ট প্রোগ্রাম, যেটা একটু ট্রিকি ছিল। সেকেন্ড প্রোগ্রাম ছিল হচ্ছে সে কনস্ট্রাক্টরের মধ্যে একটা স্ট্রিং যাবে, সেই স্ট্রিংটা প্যালিন্ড্রোম কিনা চেক করতে হবে। ঠিক আছে, এবার আরেকটা ছোট প্রবলেম দাঁড়াতে পারে, সেটা আমি হচ্ছে একটু আমি এটা একটু আমার সাথে আমি একটু হয়েছে। ইন্টারাপ্ট করছি দেবতনু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বলছি তোর কাছে কি তুই কি এখন মানে দেখাতে পারবি ওদেরকে স্ক্রিন? মানে না স্ক্রিন না না, তুই জাস্ট মানে তুই জাস্ট কি বলছিস, তাই স্ক্রিন? তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। না, স্ক্রিন শেয়ার হলে তোকে আমি প্রেজেন্টার করে দিতাম, স্ক্রিন শেয়ার করতে পারলে। ঠিক আছে, ঠিক আচ্ছা আছে, আচ্ছা তুই কথা বল, কথা বল। আচ্ছা আচ্ছা। ওকে। হুম। তো এবার একটা ছোটখাটো প্রবলেম, যেটা একটু আগে আলাপন বললো যে সবাইকে ফেয়ার চান্স দেওয়া সম্ভব না, ঠিক তেমনি ভাবে আরেকটা ফেয়ার চান্স এক্ষেত্রেও চলে আসে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেকশন। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, ওই দুটো, যেহেতু অনলাইন পোর্টাল, তো এবার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, ওই দুটো প্রোগ্রাম করার জন্য আমার কাছে মাত্র দুটো ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল ছিল, একটা C++ আর একটা C++14। আর আলাপনের কাছে মোর দ্যান 10 ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল ছিল, মানে সি, পাইথন, জাভা, C++ সমস্ত ছিল। তো আমার এটা বলার উদ্দেশ্য এটাই ছিল যে যে ল্যাঙ্গুয়েজ গুলো সিলেবাসে নেই, তাতে হ্যাবিচুয়েটেড না হয়ে যেগুলো সিলেবাসে আছে, যেমন C++ বা সি, এইগুলোতে একটু বেশি প্র্যাকটিস করতে। এটাই আমার বলার উদ্দেশ্য ছিল, কারণ যেটা আমার সাথে হয়েছিল, আমি মানে যে সেটের প্রোগ্রামটা ছিল, সেই সেটের প্রোগ্রামটা আমি পাইথনে করতে পারতাম, কিন্তু C++ এ করতে পারতাম না এবং পারিনি। কিন্তু যদি আমার পাইথন অ্যাভেলেবেল থাকতো, আমি সেই প্রোগ্রাম নামিয়ে দিতে পারতাম। তো আমি এই জন্যই আবার বললাম যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যেটা সিলেবাসে নেই, তার উপর নির্ভরশীল না হয়ে সিলেবাসে থাকা ল্যাঙ্গুয়েজটা একটু প্র্যাকটিস করে যেতে। আর কোনো কিছু বলবি? একদম ঠিক কথা। তো হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যতদূর আমি মনে করতে পারি যে আমাদের টাইমে আই থিঙ্ক 1.5 ঘন্টা ছিল এটা করার জন্য। হুম, তো পুরোটা টাইম এমসিকিউর জন্য বা পুরোটা টাইম কোডিং এর জন্য দিয়ে নষ্ট করাটা উচিত নয়। যদি খালি কোডিংই করতে যাস তাহলে কোডিংই করতে থেকে যাবি, আর আলটিমেটলি রান করছে না করতে করতে টাইম শেষ হয়ে যাবে। আবার এমসিকিউতেই বেশি টাইম দিয়ে দিলে লাস্টে তুই যদি কোড গুলো পারিসও করতে, তোর কাছে টাইম থাকবে না কমপ্লিট করার। তাই বেস্ট টাইম ম্যানেজমেন্ট আমি বলবো যে ফার্স্ট 15 মিনিটস দে একটা কোডের জন্য, হলো না হলো, তারপরে 1 ঘন্টা দে তোর এমসিকিউ গুলোর জন্য, তার লাস্টের 15 মিনিটস দে আবার একটা কোডের জন্য। এবার যেরকম খুশি করে তোরা কমফোর্টেবল ফিল করিস কিরকম করে টাইম ম্যানেজ করবি। আচ্ছা, আরেকটা কথা আছে। বল। এই কোডিং এর কোশ্চেন, আমি যে দুটো কোশ্চেন বললাম, সেই দুটো কোশ্চেন পড়ার জন্য আমার 2 মিনিট লেগেছে, কিন্তু আমার একটা বন্ধুর এমন একটা কোশ্চেন পড়েছিল, যে কোশ্চেনটাই ছিল হচ্ছে 3 পাতা লম্বা। আমি বলবো এই কেস হলে ওই কোশ্চেনটা ছেড়ে দিতে, তার কারণ ওই কোশ্চেনটা অতক্ষণ ধরে পড়ার পর যদি তুই আলটিমেটলি এটা বুঝতে পারিস যে তুই ওই কোশ্চেনটা সলভ করতে পারবি না, তাহলে ওটা একটা বিশাল টাইম লস। একদম। তো এবার রিটেন ইন্টারভিউতে যাওয়া যাক। তাহলে এটা আমি বলছি, তারপরে সেকেন্ডটা তুই বলিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার অ্যাপটিটিউড যে লেভেলের, মানে একটা কথা ক্লিয়ার কাট বলে দিতে চাই, স্যাপ লেভেল অ্যাপটিটিউড হচ্ছে বিসিএ লেভেলে হার্ডেস্ট, কিন্তু হার্ডেস্ট মানে এই নয় যে আমি পারবো না। ঠিক আছে, হার্ডেস্ট মানে এই নয় পারবো না, হার্ডেস্ট মানে হচ্ছে লজিক্যাল। তোকে সমস্ত ক্ষেত্রে লজিক কাজে লাগাতে হবে মাথায়। কিছু ইজি অ্যাপটিটিউডও আসে, যেমন
গ্লাস ইস টু যদি ওয়াটার হয় তাহলে বটল এই কি বলবো, মানে এটা ইস টু এটা হলে ওটা ইস টু ওটা কি, এরকম ইজি অ্যাপটিটিউডও আসে, আবার কিছু টাফ মানে টাফ রিজনিংও আসে, আনসিন প্যাসেজও আসে ইংলিশে, যেটা আমাদের এসেছিল আনসিন প্যাসেজ এসেছিল, পার্টস অফ স্পিচ চেক করার মানে 5টা কোশ্চেন এসেছিল। এত কিছুর পরে মানে অ্যাপটিটিউডটা একটু টাফ হওয়ার পরে আমরা যখন ফার্স্ট রিটেন টেকনিক্যালে গেলাম, ওই রিটেন টেকনিক্যালটা প্রচন্ড পরিমাণে ইজি ছিল। সেই রিটেন টেকনিক্যালে কি হয়েছিল আমি বলি। রিটেন টেকনিক্যালে একটা থিওরি কোয়েশ্চেন দেওয়া হবে, মানে আমার যেটা হয়েছিল একটা থিওরি কোয়েশ্চেন দেওয়া হবে আর একটা কোড দেওয়া হবে, এবং কোডটা তোরা কি ল্যাঙ্গুয়েজে নামাবি সেটা বারবার মানে মানে বারবার বলছি, অন্তত একবার ইন্টারভিউয়ারকে জিজ্ঞেস করে নিবি। তার কারণ আমি এটা বলার পর আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো এই ঠিক এই ব্যাপারটা নিয়ে। মানে কোশ্চেনটা দেওয়া হয়েছিল হচ্ছে, থিওরি কোশ্চেন ছিল হচ্ছে আমাদের ওই সেমিস্টার অব্দি আমাদের সি প্লাস প্লাস ছিল লাস্ট নোন ল্যাঙ্গুয়েজ। আমাদের কোশ্চেন এসেছিল হচ্ছে কনস্ট্রাক্টর ক ধরনের হয় এবং কি কি বর্ণনা করো। এই কোশ্চেনটা থিওরি কোশ্চেন ছিল। আর কোডিং কোশ্চেন এসেছিল যেটা, সেটা হচ্ছে আমাকে একটা স্ট্রিং দেওয়া হয়েছে, স্ট্রিংটার মধ্যে ক্যারেক্টার নাম্বার পাঞ্চুয়েশন সব মার্জ হয়ে আছে। আমার কাজ হলো ওই স্ট্রিং এর মধ্যে আমি যদি কোনো নাম্বার পাই তাহলে আমাকে চাঙ্ক অফ নাম্বার গুলো প্রথমে তুলে আনতে হবে। চাঙ্ক অফ নাম্বার মিনস ধরো কোনো একটা জায়গায় গিয়ে স্ট্রিংটায় পাওয়া গেল 153, তাহলে আমাকে 153 আনলে চলবে না, আমাকে 153 তুলে আনতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, যতগুলো এরকম চাঙ্ক অফ নাম্বার পাওয়া যাবে প্রত্যেকটা মানে সমস্ত নাম্বারের যোগফলটা আমাকে অ্যাজ এ আউটপুট শো করতে হবে। আর যদি কোনো রকম নাম্বার না পাওয়া যায় তাহলে আউটপুট হবে 0। এবার এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। স্ট্রিং থেকে প্রথমে নাম্বার আইডেন্টিফাই করা, দিয়ে সমস্ত নাম্বার যোগ করে তাকে ইন্টিজারে কনভার্ট করা একটা হ্যাপার কাজ যদি তুই কোডটা সিতে করিস। কিন্তু পাইথনে করলে খাটনি অনেক কমে যায়। তাই জন্য আমি ইন্টারভিউয়ারকে ওই কোশ্চেনটা পাওয়ার পর জিজ্ঞেস করেছিলাম যে স্যার এনি ল্যাঙ্গুয়েজ, ভালো করে আমার কথাটা খেয়াল করে, আমি কিন্তু একবারও জিজ্ঞেস করিনি এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিনা। তার কারণ হচ্ছে পাইথন কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, পাইথন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাস, সি, জাভা এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওই জন্য আমি যাতে আমি পাইথনটা পাই তাই জন্য আমি জিজ্ঞেস করেছি স্যার এনি ল্যাঙ্গুয়েজ। এবার স্যার বলেছিল এনি ল্যাঙ্গুয়েজ, মানে ইন্টারভিউ যে সে বলেছিল এনি ল্যাঙ্গুয়েজ। তা আমি পাইথনে কোডটা করে জমা দিয়েছি, তারপরে জানি না ওনার মুড মানে ওনার মানে মাথায় কি চলছিল, উনি বললেন যে আমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেছিলাম। আমি বললাম আমি তো আপনাকে জিজ্ঞেস করলাম এনি ল্যাঙ্গুয়েজ, তখন তো আপনি বলেননি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে হবে। এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। তো তারপরে উনি বলছিলেন যে না না এটা আমার পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব হবে না। তো আমি তখন ওটা হওয়ার পর বেরোলাম, বেরিয়ে অন্য একজন ইন্টারভিউয়ার যাচ্ছিলেন তাকে সমস্ত ঘটনা বললাম। উনি সব শুনে বললেন যে তোমার নাম কি, আমি আমার নাম বললাম। তারপরে উনি বললেন যে তুমি কি শিওর যে তোমার প্রোগ্রাম ঠিক? আমি বললাম হ্যাঁ ঠিক। তখন উনি বললেন যে ঠিক আছে আমি দেখছি। তারপরে ফার্স্ট টেকনিক্যালের শেষে আমি জানতে পারলাম যে আমি সিলেক্টেড। আমি এই ঘটনাটা এই জন্য শেয়ার করলাম যে এরকম কোনো সিচুয়েশন এলে ঘাবড়ে না গিয়ে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার জন্য। আর তখন কিছু বলবি? হুম, আমি বলবো যে সবসময় ক্ল্যারিটি নিয়ে নেওয়া ভালো ইন্টারভিউয়ের কাছ থেকে যত রকম সম্ভব। সেটাই। দ্বিতীয়ত ওই কি বলে ওই প্রোগ্রামিং কোয়েশ্চেনটা সলভ করার জন্য কোনো কনস্ট্রেন্টস নেই, তুই যাতে খুশি সলভ করতে পারিস। এগেন হুম যদি হুম এই সিচুয়েশনটা আসে যাতে খুশি করতে হুম পারিস। আমি হুম পার্সোনালি জাভাতে করেছিলাম, হুম। কারণ কি ওইটা জাভাতে করা মাঝ বেটা ছিল, আমি জানি না ওটা সিতে কি করে করতে হয়, তো আমি জাভাতে করেছিলাম। কারণ আমি যেটা দেখেছিলাম আমার কোড 2 পাতায় নেমে গেছিল, আর পাশে যে 5জন ছিল তারা সিটে করেছিল, তারা পাতার পর পাতা লিখে যাচ্ছে। হ্যাঁ সেটাই। তো এটা হচ্ছে টেকনিক্যাল রিটেন। ফার্স্ট রাউন্ড। হুম, এরপর থেকে যারা সিলেক্ট হবে তারা টেকনিক্যাল ইন্টারভিউতে যাবে। এবার এই পার্টটা একটু ট্রিকি আমি বলবো, কারণ হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ অনেকটা ডিপেন্ড করে কে ইন্টারভিউ নিচ্ছে তার উপর। এটা সব জায়গায় সব কোম্পানিতে সব ইন্টারভিউতে হবে।
যে কে একদম নিচ্ছে তার উপরে। কারণটা হচ্ছে আমি গেছিলাম, আমার রেজিউমেতে আমি ক্লিয়ারলি লিখেছি যে আমার ইন্টারেস্ট কি কি, সাবজেক্টস অফ ইন্টারেস্ট আমি লিস্ট ডাউন করে দিয়েছি, আর আমাকে ওর বাইরে থেকে একটা কোয়েশ্চেনও করেনি, কারণ কি আমি ওইগুলোই লিখেছি যেগুলো আমার স্ট্রং পয়েন্ট, আর আমাকে ঠিক ওইগুলো থেকেই জিজ্ঞেস করেছিল। কিন্তু আবার দেবতনুর ক্ষেত্রে যেটা হয়েছিল যে দেবতনুকে আবার আউট অফ দ্য টপিকও জিজ্ঞেস করেছে। তো অনেক কিছু ডিপেন্ড করে ইন্টারভিউয়ার কে কেমন তার উপর। একদম, আর এটা তাহলে আমি বলছি, ঠিক আছে। হুম, আমার সাথে যেটা হয়েছে, আমি আমার স্ট্রং পয়েন্টে লিখেছিলাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো। ডেটাবেস আমার স্ট্রং পয়েন্টে ছিল না ওই সময়। তো যিনি ইন্টারভিউয়ার ছিলেন আমার, তিনি ডেটাবেস থেকে জিজ্ঞেস করলেন 2-3টে কোশ্চেন, এবং এই কোশ্চেন গুলো এতটাই ট্রিকি ছিল যে আমি প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম। তো তারপরে আমি ইন্টারভিউয়ারকে বললাম যে স্যার, আমি তো সিভিতে এগুলো লিখিনি, আমাকে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ধরুন। তো উনি বললেন যে আই এম সরি, আই এম ডেটাবেস পার্সন। তো এর ওপর তো আমার আর কিছু বলার থাকে না। উনি তারপর ডেটাবেস থেকে ধরলেন, এবং ধরলেন ইন দা সেন্স, কিছু যদি মানে মানে কোশ্চেন গুলো যথেষ্ট পরিমাণে ট্রিকি কোশ্চেন ছিল, যার কারণে আমি ঘাবড়ে গেছিলাম। আর একটা কথা যেটা বলে রাখি, তোদের ফার্স্ট ইন্টারভিউ বলে এটা বলছি আমি, সিভির বাইরে থেকে কোশ্চেন ধরা মানে এই নয় যে আমাকে পারতেই হবে, ঠিক আছে। ওরা এইটা দেখার জন্যই এই কাজটা করে যে তুমি এই রকম সিচুয়েশন, হঠাৎ করে আসা এরকম সিচুয়েশন হ্যান্ডেল কি করে করছো। তুমি যদি এই সিচুয়েশনে হাল ছেড়ে দাও তাহলে তুমি রিজেক্টেড। তুমি যদি এই সিচুয়েশনে কোনো কোশ্চেনের অ্যান্সার না দিতে পারো, কিন্তু তুমি যদি লজিক্যাল ভাবে চিন্তা করতে থাকো, তাহলে তুমি সিলেক্টেড। এটা হচ্ছে মোদ্দা কথা। আর এটাতে এই প্রসঙ্গে আমি আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, যে স্যাপে যখন আমি এইভাবে রিজেক্ট হলাম, আমি সেকেন্ড রাউন্ডে রিজেক্ট হয়েছিলাম ঘাবড়ে যাওয়ার জন্য। আমার সঙ্গে এরপরে ছিল ইনফোসিস ইন্টারভিউ, আমার সঙ্গে ওখানে ঠিক সেম কাজ হয়েছিল। এবং স্যাপের এই ঘাবড়ে যাওয়াটা আমি হয়তো মাথায় রেখেছিলাম বলেই আমার ইনফোসিসের ইন্টারভিউটা ক্র্যাক করতে অসুবিধা হয়নি। ইনফোসিসের ইন্টারভিউটা আমি একটু শেয়ার করছি, কারণ এটা একটুখানি এখানে কাজে লাগতে পারে ভেবে। ইনফোসিসে আমি যখন গেলাম, ওরা প্রথমে জিজ্ঞেস করলো যে তোমার বিসিএ তে কি কি সাবজেক্ট ছিল। আমি একদম কোর কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট গুলো বললাম, যে C++, জাভা, ডেটাবেস এসব ছিল। তারপরে উনি জিজ্ঞেস করলেন যে আরো কি কি ছিল। তখন আমি বললাম পিসি সফটওয়্যার ছিল, এই ছিল। তারপরে তিনি থার্ড টাইম জিজ্ঞেস করলেন কি কি ছিল। তখন আমার হাতে কোনো উপায় ছিল না, আমাকে বলতে হয়েছিল যে অ্যাকাউন্টেন্সি ছিল, বিজনেস ছিল, এসব। উনি তারপর সেটা শুনে আমাকে অ্যাকাউন্টেন্সি দিয়ে কোশ্চেন করতে আরম্ভ করেছিল। 2-3টে কোশ্চেন না পারার পর আমি স্ট্রেট বলেছিলাম যে স্যার, আপনি আমার ডোমেনের বাইরে চলে যাচ্ছেন, আপনি সিভি থেকে কোশ্চেন করুন। তো এটা যদি তোমরা নাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। আমার একটাই অনুরোধ, তোমরা বেকার বেকার টেনসড হবে না, কারণ আমি আবারও বলছি, সিভির বাইরে থেকে কোশ্চেন ধরছে মানে এই নয় তোমাকে পারতেই হবে। ওরা জাস্ট দেখতে চায় তুমি চিন্তা ভাবনাটা কতটা লজিক্যাল ওয়েতে করছো, কারণ ওরাও জানে তুমি সবকিছু নাও পারতে পারো। আলাপন বল। একদমই ঠিক কথা। এবং এটার সাথে আমি অ্যাড করতে চাই যে একবার যদি এসএপি তে সিলেক্টেড হয়েও যাস, তোর সঙ্গে সঙ্গে টিম হচ্ছে না, তোকে টিম পাওয়ার জন্য আবার ফার্দার টিমের ম্যানেজারের সাথে ইন্টারভিউ দিতে হবে। এবং এই সেম সিচুয়েশন যেটা কি দেবতনু বললো, যে তুমি নাও পারতে পারো, কিন্তু তুমি প্রবলেমটাকে অ্যাপ্রোচ কিভাবে করছো সেটাও অনেক বড় ম্যাটার। এবং আমি আমার ফার্স্ট ইন্টারভিউ কোম্পানিতে আসার পরে এরকম ভাবেই ক্র্যাক করেছিলাম অ্যাকচুয়ালি। তো সেটা অন্য ব্যাপার। এবার টেকনিক্যাল ইন্টারভিউতে সিভিতে এমন কিছু কেউ লিখবে না যেটা তুমি ভালোভাবে পারো না বা জানো না, এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবে না। এক্স্যাক্টলি, কারণ দশখানা, তুমি যদি, হ্যাঁ, হ্যাঁ, কারণ তুমি যদি আমি যেটা আমার সাথে যেটা আমার সিভিতে ছিল না তাই পারিনি, তুমি যদি সিভিতে দিয়েছো তাও যদি না পারো, তাহলে সেটা কিন্তু খুব একটা ভালো দেখাবে না। খুব বাজে ইমপ্রেশন পড়বে। যদি তুমি 5খানা ল্যাঙ্গুয়েজ ভালো পারো, 5খানার নাম দাও ভালো। তুমি যদি দুটো পারো, দুটোর নাম দাও ভালো, কিন্তু খালি নামগুলো বসিয়ে দিও না অজান্তে। কারণ কি সেখান থেকে যদি কোয়েশ্চেন ধরে, বেসিক কোয়েশ্চেনও যদি ধরে আর তুমি যদি না পারো, সেটা খুব কাজে লাগবে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওখানে রিজেক্টেড হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি কোনো সাবজেক্ট, পার্টিকুলারলি টেকনিক্যাল সাবজেক্ট খুব ভালোভাবে পারো, তাহলে সেটা সাবজেক্টস অফ ইন্টারেস্ট বলে একটা লাইন দিয়ে ওখানে লিখে দেবে। আমি লিখেছিলাম অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কস, সিকিউরিটি, এরকম ভাবে লিখেছিলাম। তোমার যদি ডেটাবেস ভালো পারো তাহলে তুমি ডেটাবেস লিখবে।
যদি তুমি সি প্লাস প্লাস ভালো পারো তো সি প্লাস প্লাস লিখবে, যেটা ভালো পারো সেটা বেসিক্যালি হাইলাইট করে লিখে দেবে যে এইগুলো হচ্ছে আমার সাবজেক্টস অফ ইন্টারেস্ট। ভেরি হাই চান্স আছে যে ওখান থেকেই কোয়েশ্চেন ধরবে। আচ্ছা, আর একটা কথা, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এটা হচ্ছে যদি 100টা ইন্টারভিউ হয় তাহলে 100খানা ইন্টারভিউতে এই কোশ্চেনটা আসবে। বরংবার আসবে এটা। হ্যাঁ, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এবং এটা সম্পূর্ণভাবে ইন্টারভিউয়ারের উপর ডিপেন্ড করে। কেউ কেউ মানে বেশিরভাগ স্টুডেন্ট টেল মি অ্যাবাউট ইউর সেলফে পুরো ফ্যামিলির হিস্ট্রি টেনে আনে। আমার বাবার নাম এই, আমার মায়ের নাম এই, আমি এখানে থাকি, আমি এইখান দিয়ে এই স্কুলে পড়েছি, এই কলেজে পড়েছি। 90% ইন্টারভিউয়ারের কোনো যায় আসে না তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি স্কুল থেকে করেছো। ইন্টারভিউয়াররা এটা শুনতে চায় তুমি তুমি একদম কারেন্ট ডিগ্রিটা কোনখান থেকে পার্সুইং করছো। যদি শুনতে, এটা এটা বলা ভুল, কারণ তোমার একটা সিভিতে লেখা আছে তোমার কারেন্ট ইন্টারেস্ট কি কি, এবং তুমি যে কাজের জন্য ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছো সেই কাজ রিলেটেড তোমার কোনো ইন্টারেস্ট আছে কিনা। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যদি ওনারা জিজ্ঞেস করেন যে তোমার ফ্যামিলিতে কে কে আছে, তখন তুমি বলতে পারো। কিন্তু আগে ভাগে তুমি যদি ফ্যামিলি নিয়ে বলা শুরু করো, ওনারা কিন্তু তোমায় থামিয়ে দিতে পারেন, এবং সেটাও কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন। টেল মি অ্যাবাউট ইউর সেলফে যত কম বলতে পারিস অ্যাবাউট ইউর সেলফ তত ভালো। বলবি যে একদম। আমার নাম এই, আমি এই কলেজ থেকে পাস করেছি, এত ব্যাচে পাস করবো, বাস, দ্যাট ইজ ইট। ওর থেকে বেশি কিছু বলতে হবে না। আমার জন্ম এত তারিখে, আমার বাবার নাম এই, আমি এখানে থাকি, ওগুলো ম্যাটার করবে না। তুই অ্যাডিশনালি একটা জিনিসই বলতে পারিস, সেটা হচ্ছে যে আমার সাবজেক্টস অফ ইন্টারেস্ট এটা, বা আমি এইটা করতে চাই, বা অ্যাডিশনালি এক্সট্রা মাখন লাগানোর জন্য বলতে পারিস আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু দিস ইন্টারভিউ। কিন্তু যত শর্টে করে দেওয়া যায় তত ভালো। আর এবার একটা কথা, হ্যাঁ, অনেকে, হ্যাঁ হ্যাঁ তুই বলেন, না বলেন। না না না, তুই বল। আর একটা কথা, অনেকের মনে এই কথাটা আসতেই পারে, আমি ইংলিশ ফ্লুয়েন্ট বলতে পারি না, তাই আমার চান্স পাওয়ার সম্ভাবনা কম। ধারণাটা সম্পূর্ণ ভুল। তুমি একটা টেকনিক্যাল প্রোডাক্ট বেস কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ, বাইজুতে নয়, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। আমার ইংরেজি কোনো কালেই ফ্লুয়েন্ট ছিল না, কিন্তু তার জন্য আমার একটা ইন্টারভিউতে অসুবিধা হয়নি। বাইজুর মতো কোম্পানি যদি ইন্টারভিউ নিতে আসে, যেখানে তোমাকে কন্টিনিউয়াস ইংরেজিতে বলে পড়াতে হবে, সেইখানে তোমার যদি ইংলিশ ফ্লুয়েন্ট না হয় তাহলে অসুবিধা। এই কোম্পানিগুলো বাইজুর মতো কোম্পানি নয়। তাই এই কথাটা ভাবার কোনো মানেই হয় না যে আমার ইংলিশ ফ্লুয়েন্ট নয়, আমি পারবো না। ঠিক আছে, এইগুলো মানে অনেকের মনে থাকে এই ভয়গুলো, তাই জন্য আমি বারবার করে বলছি। আলাপন বল। একদম। আলটিমেটলি ইংলিশ খালি ফান্ডামেন্টাল বেসিক টুকু বলতে পারলেই যথেষ্ট। যতটুকুনিতে তুই তোর ভাব ধারণাটা প্রকাশ করতে পারছিস, ওর থেকে বেশি লাগবে না। কারণ কি, অনেকেই আছে ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি যারা এসছে, তারা সবাই খুব ভালো ইংলিশ বলে না। তো পুরোটাই হচ্ছে কনফিডেন্স নিয়ে। তোকে কনফিডেন্ট, তুই ভুলভাল বল, কনফিডেন্স নিয়ে বল, তাহলে অনেক বেশি চান্স আছে ঠিকটা উইদাউট কনফিডেন্সে বলার থেকে। তো এইটা হলো টেকনিক্যাল ইন্টারভিউ। লাস্ট পার্টটা হচ্ছে এইচআর ইন্টারভিউ, যেখানে কি তোকে বেসিক্যালি অবজেক্টিভটাই হচ্ছে তোকে প্যাঁচে ফেলা। এইচআর ইন্টারভিউ সেটা সব কোম্পানিতে তোকে এমন এমন কোয়েশ্চেন করতে পারে, এমন এমন সিচুয়েশনে ফেলতে পারে যেগুলো তোর কাছে ঠিক অ্যান্সার থাকবে না। আর ইউজুয়ালি কোনো ঠিক অ্যান্সার থাকেও না ওটার। তোকে বেসিক্যালি ট্যাক্টফুলি ওটার অ্যান্সার দিতে হবে। তো তোকে জিজ্ঞেস, একদম, যেমন, হ্যাঁ, হ্যাঁ যেমন আমাদের সাথে হয়েছিল ক্যাপজেমিনিতে। স্যাপ যদি প্রচন্ড পাঞ্চুয়াল কোম্পানি, স্যাপ মানে আমাদের সাথে যেটা হয়েছিল, স্যাপের মেলে লেখা ছিল 8টা থেকে 6টা। হ্যাঁ 8টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে তোমার ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে। আমরা যখন এমইটি থেকে বেরোচ্ছি ডট 6টা বাজে। তো স্যাপকে নিয়ে আমি এক্সাম্পলটা দিচ্ছি না, আমি এক্সাম্পলটা দিচ্ছি ও এইচআর লেভেলের কোশ্চেনটা তুললো বলে। ক্যাপজেমিনিতে আমরা যখন ইন্টারভিউ দিতে গেছিলাম, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 5টায়। ভোর 5টায় আমরা বাড়ি থেকে বেরিয়ে আমরা গেছিলাম ইউইএম এ। ইউইএম এ আমাদের এইচআর যখন এইচআর ইন্টারভিউ নিচ্ছেন, তখন বাজে রাত 9:30। টাইমটা তোমরা ইমাজিন করে নিতে পারো। টাইমটা কোথায় কোথায় নষ্ট হয়েছে আমরা বলি।
আমরা আমাদের অ্যাপটিটিউড পরীক্ষা হয়ে গেছিল 11:30টার মধ্যে, রেজাল্ট বেরিয়ে গেছিল 12টায়। 12টা থেকে সন্ধ্যে 7টা অবধি আমরা বসে আছি আর বসেই আছি। 7টার সময় আমাদের টেকনিক্যাল ইন্টারভিউ শুরু হয়েছে, মাঝখানে 7 ঘন্টা আমরা শুধু বসেছিলাম। তারপরে রাত 9:30টার সময় আমাদের এইটা জিজ্ঞেস করছে, আর ইউ ফিলিং টায়ার্ড? তো তোমার মনের মধ্যে যাই আসুক তোমায় বলতে হবে নো ম্যাম, আই এম ফ্রেশ। এইটা হচ্ছে আমার বলার উদ্দেশ্য। ভুলো ওখানে মুখের কোনো রাগ দেখালে চলবে না, কারণ ওরা তোমাদের এই টেস্টটা ইচ্ছা করেই নিয়েছে, দেখতে পায় তোমরা অধৈর্য হচ্ছ কি হচ্ছ না। আলাপন বল। হ্যাঁ, তো এসএপির হিসাবে আসা যায়। তো সেখানে বেসিক্যালি তোকে আবার জিজ্ঞেস করতে পারে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, কিন্তু এখানে একটা মূল ডিফারেন্স হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউয়ার অনলি কেয়ারস অ্যাবাউট নাথিং। ওর যায় আসে না, ওটা কোর্টেসি হিসাবে বেসিক্যালি জিজ্ঞেস করেছে। কিন্তু এইচআর ইন্টারভিউয়ার কিন্তু অ্যাকচুয়ালি জেনুইনলি জিজ্ঞেস করছে তোকে। তো সে তোকে ফলো আপ কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, বাড়ি কোথায়, তারপরে জিজ্ঞেস করতে পারে ফ্যামিলিতে কে কে আছে, ঠিক আছে? তো সে সব জিজ্ঞেস করবে, অলমোস্ট সবাই করে। নেক্সট সে জিজ্ঞেস করবে যে টেল মি ইয়োর ওয়ান অফ ইয়োর উইকনেস। এইটা প্রবাবলি সবচেয়ে ডিফিকাল্ট কোয়েশ্চেন টু অ্যান্সার। তো যদি এটা জিজ্ঞেস করে কখনো আলাপন, বলবি না কোশ্চেনটা কি বললি আবার বল। টেল মি ইয়োর আলাপন, উইকনেস। হ্যালো স্যার, আচ্ছা, টেল হ্যাঁ মি ওকে অ্যাবাউট ফাইন। ইয়োর উইকনেস। এই কোয়েশ্চেনটা করলে এরকম বলিস না যে আই ডোন্ট হ্যাভ এনি উইকনেসেস। এইসব তাও তুমি মানুষ নও। মাই স্ট্রেংথ ইজ মাই উইকনেস, এইসব কোয়েশ্চেনে এরকম অ্যান্সার দিস না, খুবই খারাপ অ্যান্সার এগুলো। তো মোট কথা হচ্ছে তোর যদি কিছু এটা আসে তো প্রিপেয়ার কর যে তুই কি বলবি এই সিচুয়েশনে, ঠিক আছে? আমি বলেছিলাম যে আমার অনেক সময় লোকের সাথে কনভারসেশন ইনিশিয়েট করতে অসুবিধা হয়, কমিউনিকেশনে অসুবিধা হয়। তো তুই চাইলে বানিয়ে বানিয়ে বলতে পারিস, কিছু যায় আসে না, কিন্তু একটা বল যেটা কি একটা ভ্যালিড উইকনেস। সেকেন্ডলি, এমন একটা কোয়েশ্চেন আমায় জিজ্ঞেস করেছিল যে টেল মি সামথিং অ্যাবাউট ইউ দ্যাট ইজ নট ইন দ্য সিভি। এইটা আবার একটা ট্রিকি কোয়েশ্চেন। তুই কি বলবি এখানে, ভালো বলবি, খারাপ বলবি? সিভিতে নেই তাহলে আমি এটা বলবো কেন, আবার ওটা থেকে যদি আবার ফলো আপ কোয়েশ্চেন করে কি করব? এই সিচুয়েশনটা খুব ট্রিকি। তো আমি কি করেছিলাম, আমি বলেছিলাম যে আমার ক্লাস 12-এ একটা গেম ডেভেলপমেন্ট স্টুডিও ছিল, আমি ওটা খুলেছিলাম এই। তো তখন বললো এটা কি হয়েছিল, কিরম কি? তো আমি বললাম যে আমাদের কাছে পয়সা ছিল না, আমরা বন্ধ করে দিয়েছি এই। তো এই যেরকম কিছু একটা বলতে পারিস যেটা তোর সিভিতে নেই, কিন্তু জবের পার্সপেক্টিভ থেকে ওটা হয়তো ম্যাটার করবে, সেরকম কিছু। তারপরে হয়তো এরকম একটা জিজ্ঞেস করতে পারে টেল মি অ্যাবাউট ওয়ান অফ ইউর ফেলিয়ার্স ইন লাইফ। এগেন এটা সেরকমই একটা কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর উইকনেস টাইপের। এরকম বলিস না যে আই নেভার ফেলড ইন মাই লাইফ। এরকম বলিস না আমি ক্লাস 5-এ একবার ম্যাথসে ফেল করেছিলাম। এমন কিছু একটা বল যেটা কি ম্যাটার করবে। ধর আমি এই কোম্পানির ওই ইন্টারভিউতে গেছিলাম, ওটা পারিনি, বা ওই কলেজে ট্রাই করেছিলাম পারিনি, এরকম কিছু যেটা তোর মনে হয় যে তোর পার্সোনালি তুই মনে করিস ফেলিয়ার, ওরকম কিছু একটা বলবি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যা বলবি কনফিডেন্স নিয়ে বলবি, কারণ কি আলটিমেটলি এইচআর ইন্টারভিউ হচ্ছে পুরোটাই কালচারাল ফিট দেখার জন্য, যে এই ব্যক্তিটা টেকনিক্যালি তো হ্যাঁ জানে অনেক কিছু, খুব ভালো কথা, এতগুলো রাউন্ডস অফ ইন্টারভিউ ক্রস করে এসছে, কিন্তু সে তার পার্সোনালিটি কিরকম সেটা চেক করে, সে কতটা কনফিডেন্ট কর্পোরেট লাইফের জন্য, সেটা চেক করার জন্য হচ্ছে এইচআর ইন্টারভিউ। তো যা বলবি ভুল বলবি কিচ্ছু যায় আসে না, কনফিডেন্সের সাথে বলবি। এটাই হচ্ছে এইচআর ইন্টারভিউ। এটাই হচ্ছে ফাইনাল রাউন্ড এসএপির জন্য। তো তুই কিছু বলবি তুই? না, আচ্ছা, তাহলে আমাদের যা বলার ছিল হয়ে গেছে। হ্যাঁ এবার স্যার কিছু বলুন। হ্যাঁ স্যার কিছু বলুন।
খেয়াল আছে? আচ্ছা, কোন স্যারকে বলবার জন্য বলছিস, আমাকে না শুভেন্দু স্যারকে? যে আপনাকেই বলছি, যে কোনো। হ্যাঁ। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি তোদের মানে কথাটা শুনিনি, কি বলছিস আরেকবার বল। আমাদের স্যার রাউন্ড গুলো ডেসক্রাইব করা হয়ে গেছে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি হ্যাঁ, যে ব্যাপারটা যেটা ওদের সময় যে রাউন্ড হয়েছিল সেই রাউন্ডগুলো এক্স্যাক্টলি তোদের হবে কিনা তার ঠিক নেই, কারণ ওদের পরের বছর আর তোদের আগের বছর যেটা হয়েছিল সেখানে কিন্তু মাঝের কোডিং রাউন্ড হয়নি। ওকে, ওদের ওদের যেমন চারটে ফেজে হয়েছিল, প্রথমে অ্যাপটিটিউড, তারপরে কোডিং, তারপর টেকনিক্যাল ইন্টারভিউ, এইচআর ইন্টারভিউ। এই ফেজগুলো ওদের পরের ব্যাচে হয়নি, ওদের পরের ব্যাচে 3টে রাউন্ড হয়েছিল, মানে অ্যাপটিটিউড, টেকনিক্যাল ইন্টারভিউ, তারপরে এইচআর ইন্টারভিউ। এবার ডিপেন্ড করছে এটা পুরোপুরি যে, আর এবছরে তো পুরো সিস্টেমটা আবার আলাদা। আগে তো একটা ভেন্যুতে গিয়ে অনলাইন টেস্টটা দিতে হতো। তোরা তো বোধহয় সল্টলেকে গেছিলি, তোদের পরের ব্যাচ আচ্ছা। হ্যাঁ, তোদের পরের ব্যাচ নেতাজিতে গেছিল। তো সেই জিনিসটা তো এবারে হচ্ছে না, এবারে পুরোটাই ভার্চুয়ালি হচ্ছে, ইভেন ইন্টারভিউটাও ভার্চুয়ালি হবে, সেটা বলে দিয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন তো এমনিও আসবে না কেউ। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি এখানেও 4টে স্টেপ দিয়েছে। সিলেকশন প্রসেস বলেছে অনলাইন অ্যাসেসমেন্ট, অনলাইন কোডিং চ্যালেঞ্জ অ্যালং উইথ টেকনিক্যাল ইন্টারভিউ, ভার্চুয়াল টেকনিক্যাল ডিসকাশন উইথ প্যানেল অ্যান্ড এইচআর ইন্টারভিউ। মানে এবারে আবার তোদের বেলায় যে টাইপের স্টেপস গুলো ছিল সেইগুলোই আছে। আচ্ছা, ওদেরকে একটু তোরা দুজন ওদেরকে একটু হ্যাকাথনটা বুঝিয়ে দিস, যেহেতু অনলাইন কোডিং চ্যালেঞ্জ আছে, ওটা তো হ্যাকাথনের বেসড অন হ্যাকাথনই হবে যতদূর মনে হয়। ওই জিনিসটা একটু ওদেরকে বুঝিয়ে দিস, আলাপন বলে তাহলে। ঠিক আছে? হ্যাকাথনটা একটু বুঝিয়ে দে। তো আর তোরা যা বললি এর বাইরে আর নতুন করে কিছু বলবার নেই বা জানবারও নেই। আর প্রসেস গুলো ওদেরকে মেলে পাঠানো হয়ে গেছে, মানে মেলে পাঠানো আছে, মেলে লেখা আছে, আমি মেলটা দেখেই বুঝলাম সিলেকশন প্রসেসটা। আর পুরোটাই সবাইকে বলছি, সমস্ত স্টুডেন্টকে বলছি, পুরোটাই ভার্চুয়ালি হবে। মানে তোকে বাড়িতে বসে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ইউজ করে করতে হবে, মোবাইল ফোন থেকে হয়তো হবে না, কারণ আমরা এতদিন অবধি যা দেখেছি অনলাইন টেস্টগুলো কিন্তু মোবাইল থেকে হয় না। এখন যদি স্যাপ তাদের পলিসি চেঞ্জ করে, যদি কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করে মোবাইলের জন্য, সেটা আলাদা কথা, কিন্তু ধরে নে ওদেরকে কম্পিউটারে বসে দিতে হবে। সেরকম নিজেরা ব্যবস্থা করে রাখিস, দরকার পড়লে কোনো বন্ধুর বাড়ি গিয়ে বা কোথাও গিয়ে যেখানে কম্পিউটার বা ল্যাপটপ আছে সেইখানে গিয়ে পরীক্ষাগুলো দেওয়ার ব্যবস্থা করিস। ঠিক আছে, তো হ্যাঁ, আমি আলাপনা দেবতনুকে বলছি তোরা একটু হ্যাকাথনটা ওদেরকে বুঝিয়ে দে, কোডিং চ্যালেঞ্জটা মেনলি কিভাবে দিতে হয় সেটা একটু বুঝিয়ে দে, তারপর আমরা মিটিংটা এন্ড করে দেবো। ঠিক আছে। তো হ্যাকাথন ইউজুয়ালি বেসিক্যালি কম্পিটিটিভ কোডিং এর মতো হয়। সেখানে সেটা ইন্ডিভিজুয়াল বা টিম বেসড হতে পারে। ইউজুয়ালি হয় যে তোর কাছে একটা অবজেক্টিভ আছে, একটা জিনিস তুই ডেভেলপ করতে চাস, সেটা একটা সিঙ্গেল কোড হতে পারে, একটা ফুল অ্যাপ্লিকেশন হতে পারে, সবকিছু। আর তোকে ওটা একটা লিমিটেড টাইমের মধ্যে করতে হবে। ধর একটা গোটা দিন দেওয়া আছে, তুই সকাল 8টা থেকে শুরু করলি, বিকেল 5টা অব্দি টাইম আছে। ওইটুকুনির মধ্যে তুই কতটা করতে পারছিস বা কত তাড়াতাড়ি করতে পারছিস, সেটা হচ্ছে বেসিক্যালি হ্যাকাথন ওভারঅল। কিন্তু অনলাইন কোডিং চ্যালেঞ্জ যেগুলো হয় সেগুলোতে মোস্টলি হবে যে তোকে একখানা কোয়েশ্চেন দিয়ে দেবে, একটু ডিফিকাল্ট হয় ইউজুয়ালি, খুব সিম্পল হবে না। সেখানে তোকে একটা টাইম লিমিট দিয়ে দেওয়া থাকবে, সেই টাইম লিমিটের মধ্যে তোকে ওটাকে লিখে রান করতে হবে। টেস্ট কেসটা বল। হ্যাঁ, টেস্ট কেস থেকে মনে পড়লো। ইউজুয়ালি এইসব চ্যালেঞ্জেস গুলোতে ইভেন এসএপি আই থিংক। করছি, হ্যাঁ হ্যাঁ বলছি ওদেরকে ওই ওয়েব ইন্টারফেসটার ব্যাপারে একটু ভালো করে বুঝিয়ে দে, কারণ ওরা তো সব লোকাল কম্পিউটারে করে অভ্যস্ত। আচ্ছা যে ওয়েব ইন্টারফেসের কোডিংটা লিখতে হয় সেইটা একটু বুঝিয়ে দে। আচ্ছা, আমি দেখি হ্যাকার র্যাঙ্ক খুলতে পারি কিনা, তাহলে আমি হয়তো যদি খুলতে পারিস শেয়ার করে, আমি তোকে বানিয়ে দিচ্ছি, তোকে প্রেজেন্টার বানিয়ে দিচ্ছি আপাতত। হ্যাঁ। তুই দেখ যদি হ্যাকার র্যাঙ্ক খুলতে পারিস, তুই ওদেরকে এটা দেখিয়ে দে, ওয়েব ইন্টারফেসটা দেখিয়ে দে। আচ্ছা আচ্ছা, আলাপন শোন, আমি খুলছি, তুই তাহলে বল। তুই কি শেয়ার করতে পারবি দেবতনু? তো তুই হ্যাঁ, মানে প্রেজেন্টার হয়ে গেছে, আমি খুলছি ওটা। লগ ইন করে নে। বানাচ্ছি। দেবতনুকে প্রেজেন্টার বানিয়ে দিয়েছি।
হুম। এটা খুব একটা সিম্পল ফাংশন, জাস্ট বোঝানোর জন্য যে কিভাবে কাজ করে। আর কোন বলে না? দেখছো না? হুম হুম। একটু একটু স্ক্রল কর। একটু অতটা উপরে না, একটু উপরে যা। তো ফার্স্টে উপরের কোয়েশ্চেন থাকবে, তারপর এরকম থাকবে যে টাস্কস ইউ আর গিভেন দ্য লিপ ইয়ার, তোকে বেসিক্যালি বলে দেবে যে কোডে কি করে করতে হবে। নেক্সট থাকবে ইনপুট ফরম্যাট, তোকে কিভাবে ইনপুটটা দিতে হবে। ইনপুট ফরম্যাট তুই নিজের মতো যা খুশি করে নিতে পারিস না, এক্স্যাক্টলি যা ইনপুট ফরম্যাট দেওয়া থাকবে সেরকম করে ইনপুট নিতে হবে। কনস্ট্যান্টস হচ্ছে বেসিক্যালি কন্ডিশন, যে তোর ইনপুটের মধ্যে কি কি কন্ডিশন থাকতে পারে। বেসিক্যালি এখানে যেরকম আছে greater than is equal to 1900 but less than is equal to 10 to the power 5, তোকে ইনপুট ভ্যালু এরকম এর মধ্যেই দিতে হবে। এবার আউটপুট ফরম্যাট হচ্ছে output is taken care by the template, your function must return boolean value. ওকে, বেশি তোকে বুলিয়ান ভ্যালুতেই আউটপুট দিতে হবে, ট্রু আর ফলস। এবার এখানে একটা এক্সাম্পল দেওয়া থাকবে যে স্যাম্পল ইনপুট 1990, স্যাম্পল আউটপুট ফলস। আপনি একটু নিচে যা। এবার এখানে পাইথন 2 যেখানে লেখা আছে ড্রপ ডাউনটা ক্লিক কর। হ্যাঁ, তো এরকম দেখ, এখানে এরকম অপশনস থাকবে ল্যাঙ্গুয়েজেসে, তুই কোন ল্যাঙ্গুয়েজে করতে চাস। হ্যাঁ, তুই যদি ওটা চেঞ্জ করিস দেখ, তাহলে পুরো আইডিটা চেঞ্জ হয়ে যাবে, ডিপেন্ড অন তোর কাছে একটা টেমপ্লেট দিয়ে দেবে। ইনফ্যাক্ট সবসময় থাকবে না, অনেক সময় এটা একদম পুরো ক্লিন থাকবে, কিছুই থাকবে না। এটা ক্লিনই থাকে, খুব বেশি হলে ভয়েড মেনটা লেখা থাকে সি বা হুম। সি প্লাস প্লাস হলে। হুম হুম। তো আলটিমেটলি কিছুটা এরকম থাকবে দেখতে। এবার তুই এখানে যদি লিখে রান করিস, একটু নিচে যা দেখুন। হ্যাঁ, রানটা করে তাহলে ও টেস্ট কেসটা দেখতে সুবিধা হবে। হ্যাঁ, তুই কি লিপিয়ার লিখবি এখন? 2 মিনিট লাগবে। লিখে নে। কি হচ্ছে? এডিট করতে দিচ্ছে না। এডিট করতে দিচ্ছে না কেন? দিচ্ছে তো, এই তো দিচ্ছে। এটা ডিলিট হচ্ছে না। তো ওখানে ওটা তো ফাংশন, ওটা ডিলিট হবে না। ওটা তো তোর আমি ওই ফাংশনটা ডিলিট হবে ঠিক না, আছে ঠিক আছে। ওইটা ডিলিট হবে না। Divided by 4, নাইস। কম্পাইলেশন এর কি হলো? কি বলেছি? এলস। ও সরি সরি সরি, ট্রু ইজ। হুম। তো টেস্ট কেসেস, হ্যাঁ এবার টেস্ট কেসেস কথা বলতে চাই। টেস্ট কেসেস হচ্ছে বেসিক্যালি একটা ইনপুট আর আউটপুট স্যাম্পল অলরেডি জেনারেট করা থাকবে এরকম কোডের জন্য। তো ওই ইনপুটটা দেবে অ্যান্ড এক্সপেক্ট করবে যে তোর কোড ওই আউটপুটটাই দেয় এক্স্যাক্ট সেম। মিনিং এক হলে যায় আসে না, এক্স্যাক্ট সেম আউটপুট হওয়া দরকার। এটা এখানে রান দেখ, করলে হ্যাঁ। এবার এখানে দেখ ইনপুট std in
1990, যেটা কি টেস্ট কেস পুশ করেছে। ইওর আউটপুট হচ্ছে ফলস, যেটা কি তোর কোড দিয়েছে, আর এক্সপেক্টেড আউটপুট হচ্ছে ফলস, যেটা কি ও এক্সপেক্ট করছে। এবার এই দুটো ম্যাচ করছে, দেয়ারফর তোর টেস্ট কেস পাস করেছে। সো এইটার একটা জিনিস হয় যেটা কি অনলাইন কোডিং চ্যালেঞ্জ এগুলোর মধ্যে থাকবে, যে তোকে টেস্ট কেসেস গুলোকে পাস করতে হবে। এখানে খালি একটাই টেস্ট কেস আছে, স্যাম্পল টেস্ট কেস 0 বলে। ওখানে তোর 10খানা টেস্ট কেস থাকতে পারে, তোকে সব কটা ম্যাচ করতে হবে। এই যে হিডেন টেস্ট কেস 2000 দিয়েছে, এক্সপেক্টেড আউটপুট ট্রু। এগুলো তোকে, হ্যাঁ এগুলো হিডেন, এগুলো আনলক করতে হবে, নষ্ট করিস না, এমনি ছাড়। আলটিমেটলি টেস্ট কেসের মানে হচ্ছে যে একটা ইনপুট দেবে, ওটার এগেনস্ট একটা এক্সপেক্টেড আউটপুট থাকবে, আর তোর কোডের আউটপুট যেন ওর সাথে ম্যাচ করে, তাহলেই হলো। ওকে, শেয়ারিং এটা অফ হচ্ছে- করলাম। হ্যাঁ, এবার কারোর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে। আলটিমেটলি মানে কোডিংটা করতে জানতে হবে, তাই তো? হ্যাঁ, সেটার কোনো বিকল্প নেই। হ্যাঁ সেটাই, হ্যাঁ, আলটিমেটলি সেটাই হচ্ছে বক্তব্য। মানে কোডিং এর থেকেও বড়, মানে বড় ভয়ঙ্কর যে জিনিস সেটা হচ্ছে অ্যালগোরিদম বিল্ড আপ, মানে ফ্লো চার্ট যেটা। হ্যাঁ, একদম। কোড যে সি জানে সে ওই এই ফ্লো চার্টকে সিতে লিখবে, যে জাভা জানে সে ফ্লোকে জাভাতে লিখবে, কিন্তু ফ্লো চার্টটা মানে হ্যাঁ। একাই। ঠিকই, প্রোডাক্ট বেস কোম্পানিতে কোডিং ছাড়া কিছু হবে না, এবং আলটিমেটলি যা আসছে আগামী আইটি ইন্ডাস্ট্রিতে, তাতে কোডিং জেনে, ভালো কোডিং জানলে তবেই তাদেরকে আলটিমেটলি তারাই পাবে চাকরিটা, এটাই মেন। আগে যেমন তোর ওই যে লটে লটে লরিতে ছেলে নিয়ে যেত, সেই রকম এখন আর সেরকম হবে না, যে টুকটাক জানলো, তাই তো দেবতনু বা আলাপন? একদম স্যার। এখন তো লেটেস্ট ট্রেন্ড কি আছে, মানে লেটেস্ট ট্রেন্ড মানে কি, মানে রিক্রুটমেন্ট কি বাড়বে না কমবে, কিছু বুঝতে পারছিস? মেশিন লার্নিং বাড়বে। হ্যাঁ বাড়বে, এবং মেশিন লার্নিং পুরো অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সের ওটা মেরুদণ্ডটাই মেশিন লার্নিং এ সুইচ করে গেছে। মোট কথা হচ্ছে মেশিন লার্নিং হচ্ছে এখন একটা ললিপপ। ওটা হ্যাঁ যাকেই দেখাবে, যা কিছুর মধ্যে গুঁজে দিল, সবাই ওটা নিতে চলে আসবে। তো একদম। কিছু হোক না হোক, ওটা ইমপ্লিমেন্ট করতে জানার মতো লোক দরকার। তো হুম, এখন মেশিন লার্নিং একটা হচ্ছে উঠতি ট্রেন্ড। নেক্সট আর একটা জিনিস সেটা হচ্ছে ক্লাউড ইঞ্জিনিয়ার, কারণ কি সবকিছু ক্লাউডে মুভ করছে। তো ক্লাউড সার্ভিসেস হুম। ম্যানেজ করার মতো ডেভঅপস এর লোক, তাদের এখন ডিমান্ড অনেক বেশি। এইটা বলবো আমি একখানা এমন একটা ফিল্ড যেখানে কোডিং বেশি নেই, কিন্তু সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন জানতে হবে। কনসেপ্ট আমি ক্লিয়ার coding- থাকতে হবে। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট তো অবশ্যই থাকতে হবে ক্লিয়ার। না, কনসেপ্ট ভয়ঙ্কর রকম ক্লিয়ার থাকতে হবে। মানে তুই কোড লিখছিস না, হ্যাঁ। তো ওটা কম্পাইল হবে না, তোকে ডাইরেক্টলি সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে। সিস্টেম কখন হ্যাঁ। আপ হবে, কখন ডাউন হবে, কি রান করবে, কত রান করবে, সবকিছু। তো ওখানে ভয়ঙ্কর রকম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। হুম। আর ঠিক আছে, থ্যাংক ইউ। অনিক স্যার আছে? অনিক, অনিক আছি। স্যার, আছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তো বলছি হ্যাঁ, হ্যাঁ, বলো শুভেন্দু, বলো। তাহলে থ্যাংক ইউ। হ্যাঁ বলছি, আর তাহলে পাইথনটাও মানে নেক্সট সেমে তো ওদের মনে হয় পাইথন আছে, ফিফথ সেমে। বিসিএ সেকেন্ড ইয়ার কি মেশিন লার্নিং এ তো এখন ব্যাকবোন হচ্ছে পাইথন, তাই তো আলাপনা দেবতনু? হ্যাঁ বেসিক্যালি হ্যাঁ স্যার। জেলের মানে সেদিন দেখছিলাম 1,47,000 একটা প্যাকেজ আছে, ওকে তো ব্যাকবোন পড়বেই। হ্যাঁ, এবং হ্যাঁ বলো। যে লেভেলের পাইথন আছে, সেই লেভেল পাইথন শিখলে হবে না, সেই লেভেলে পাইথন করে না, হবে না, না, আরো কিছু হবে না। লেভেলে করতে হবে, ওরা কিছুই হবে না। আলটিমেটলি পাইথনের অ্যাডভান্টেজটা হচ্ছে যে কমপ্লেক্স কোডটা সিম্পল করে, যাতে আমি আরো ফার্দার কমপ্লেক্স কোড লিখতে পারি। হ্যাঁ, একদম। আমাকে বেসিক কাজগুলো নিয়ে ভাবতে হবে না, হ্যাঁ সেটাই, আমাকে কি করে সর্ট করতে হবে বা কি করে অ্যারেঞ্জ করতে হবে ওগুলো নিয়ে আমাকে চিন্তা আমার করতে জানা হবে। দরকার নেই। শর্টের হ্যাঁ। ব্যাপার লেখা আছে ওখানে, আমার শর্ট করে ফার্দার কি কাজে লাগাতে হবে সেই কাজটা আমার করতে হবে। সেখানেই পাইথন এক্সেল করছে। হ্যাঁ, হ্যাঁ, এবারে ঘটনা হচ্ছে তারপর তো এখন এরা- কতগুলো এক্সট্রা ফিচার ঢুকিয়ে। এরা যখন স্যাপের পরীক্ষাটা দেবে, এরা তো পাইথন মেনলি জানে না। এরা যেটা জানে সেটা হচ্ছে C++ আর জাভাটা। হ্যাঁ স্যার, ওইগুলো কমন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ওইগুলো কোনো থাকবে অসুবিধা হবে না স্যার, ওদের পোর্টালে। ওদের ওই পোর্টাল কোনো অসুবিধা হবে না। Python ছিল। পাইথনে খুব একটা জোর দেয় না।
হুম। এটা মেনলি মোস্ট প্রবাবলি জাভার উপর জোরটা দেয়। তো ইন্টারভিউ এর জন্য স্পেসিফিক্যালি কোনোটাতেই জোর দেয় না, কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হলো। আমি হ্যাঁ, বলবো কারণ সি প্লাস অ্যাকচুয়ালি প্লাসটা বেশি জোর দেবে, কারণ কি ওখানে কনস্ট্রাক্টর গুলো বেসিক্যালি ফুটে উঠছে। হুম, অনেকেই জাভা জানে না, তো সেখানে একটা ইস্যু আসছে। তো সি প্লাস প্লাস থেকে আমি বলবো যে একটু জোর বেশি পড়বে ইন্টারভিউতে, কিন্তু কাজের ক্ষেত্রে যার যেটা ইন্টারেস্ট সে সেখানে যেতে পারে। কারোর যদি জাভা পছন্দ সে জাভা যেতে পারে, কারোর যদি সি প্লাস প্লাস পছন্দ সেটার জন্য অপশন আছে, কারোর যদি রিয়াক্ট নেটিভে নেটিভ অ্যাপস বানানোর পছন্দ সে সেখানে যেতে পারে, কারোর যদি ওয়েব ডেভেলপমেন্ট তে ইচ্ছা মিন স্ট্যাক লিন স্ট্যাকে সে সেখানে যেতে পারে। যার যেটা ইন্টারেস্ট সেটা যেতে পারে, অপশনস থাকবে। আ- একটা 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 কথা আমি জিজ্ঞেস করতে পারি আলাবন? হ্যাঁ স্যার, অবশ্যই। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার বলুন। বলছি হ্যাঁ, বলুন। আমি দেবতনুকে বলছি, পাইথন তো এখন তোর খুবই একটা কি বলবো যে আপকামিং এর খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে, হুম হুম। কিন্তু কিন্তু সি প্লাস প্লাস এর কি তাহলে কি গুরুত্বটা কি তাহলে কমে যাচ্ছে? না, একটুও না। আমি বলবো আইটি তে অনেকটাই কম, আইটি তে হ্যাঁ, এখন আইটিতে নেগলিজেবল। গেম ডেভেলপমেন্টে সি প্লাস যথেষ্ট ভালো কাজ করে। মানে কিন্তু মোস্টলি আবার আপনি কিন্তু যদি আবার R&D তে এখনো নিডটা সি আছে, প্লাস তাই প্লাস তো? বেস্ট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে অন প্রেম অ্যাপ্লিকেশনের জন্য, যেগুলো কি আপনার মেশিনে লাইভ রান করছে, হুম। সেখানে ম্যাটার করবে। কিন্তু এখন মোস্টলি সবকিছু ওয়েব অ্যাপ্লিকেশন হয়ে গেছে যেগুলো ক্লাউডে রান করছে, আপনার খালি ওয়েব ব্রাউজার চাই। এই যে শিফটটা হচ্ছে এখন ওয়েব ডেভেলপার বেশি দরকার পড়ে যাচ্ছে এটার জন্য, কারণ কি আলটিমেটলি সবকিছু ব্রাউজারে খুলবে আর ওয়েবে রান করবে। কিন্তু যে কটা অন প্রেম অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে উইন্ডোজ এর জন্য, সেগুলোর জন্য সি প্লাস প্লাস এর ভ্যালু এখনো অনেক হাই। হ্যাঁ, কারণ আমি শুনছি সি প্লাস প্লাস এর 20 ভার্সন ঢুকছে আবার, এবং সেখানে নাকি অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে তোর রেকারশনের কনসেপ্টটা তো চেঞ্জ আসছে, যে আমি যে কোনো জায়গা থেকে আমি রেকারশনটাকে কল করতে পারবো। স্যার, এই একটা ছোট জিনিস আপনি পাইথনেই পেয়ে যাবেন। নর্মালি আমরা এতদিন জেনে এসেছি ফাংশন যেখানে মানে রিটার্ন করে সেখানেই ফাংশন শেষ, তারপরে যদি কোনো কোড লেখা থাকে সেখানে ফাংশন পৌঁছতে পারে না। একদম। এবং এবং হ্যাঁ। এবং কনসেপ্টটা কি একটা তো হ্যাঁ। নাম আছে। কি নাম? হ্যাঁ কি নাম? হ্যাঁ 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 হ্যাঁ, কি এটা যে একটা নাম আছে কনসেপ্টটা, আমি ভুলে যাচ্ছি আর আর স্যার- দিয়ে নামটা। আর স্যার বলছি, পাইথনে প্রথম একটা কিওয়ার্ড আছে যার নাম ইয়েল্ড, ইয়েল্ড কিওয়ার্ড। ওটা দিয়ে আপনি একটা ফাংশনটাকে মাল্টিপল টাইম রিটার্ন করাতে পারেন। মানে ধরুন একটা ফাংশনে আপনি 3বার ইয়েল্ড লিখেছেন, হ্যাঁ তো ফাংশন প্রথমবার যে ইয়েল্ড স্টেটমেন্ট রিটার্ন করলো, তারপরে যখন ফাংশনটা কল হবে ওই ফার্স্ট ইয়েল্ড এর পর থেকে কোড রান করানো শুরু করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে হ্যাঁ ইল্ড কনসেপ্ট। ইল্ড কি বলে এটাকে? কনসেপ্ট YELD। ইএল কনসেপ্ট। এই কনসেপ্টটা ভালো আসে সি প্লাস প্লাস। আচ্ছা, যাই হোক, এখন আমরা তো discussion টা মোটামুটি ভালোই হলো। মিটিং এর লাস্টে চলে এসেছি। আচ্ছা, আমি সব পার্টিসিপেন্টকে বলছি, যদি কারুর কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ কর, আমি তাকে আনমিউট করব, সে তখন কোশ্চেনটা বলবি। ওকে, কারুর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারিস। না, কোনো কোশ্চেন নেই। আর মোটামুটি সমস্ত কোশ্চেনের উত্তর সবাই পেয়ে গেছে অ্যাকচুয়ালি, যা যা কোশ্চেন ছিল। ওকে, তাহলে কি আমরা মিটিংটা এখানে শেষ করতে পারি? কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে। হ্যাঁ, কারণ যেহেতু হ্যান্ড রেজ করছে মেনি না। মেনি থ্যাঙ্কস মেনি আলাপন, দেবতনু এবং অনিক স্যার। দেবতনু, ঠিক আছে। থ্যাংক ইউ দেবতনু, অনেক স্যার। এত সহজে ছাড়বো না তোকে, এত সহজে ছাড়বো না তোকে। হয়তো আবার একটা অ্যালুমনি টকের জন্য ডাকবো আমরা, সেদিন বিসিএ ফার্স্ট ইয়ারে আবার বসবো, ঠিক আছে? ফার্স্ট ঠিক আছে। ইয়ারে বসবো, তোকেও দেবতনুকে দুজনকেই ডাকবো কমিউনিটি কোডিং নিয়ে আলোচনা আচ্ছা, করার জন্য। ওদের জানা উচিত জিনিসগুলো, হ্যাঁ স্যার, এটা আগে Community যত coding কি, hackathon আগে জানো কি, তত ভালো এটা। এইগুলো জানা উচিত। হুম। এগুলো নিয়ে ফার্স্ট এবং ইয়ার একবার বসবো, ওদের মধ্যেও ভালো ইন্টারেস্ট আছে জিনিসগুলোর উপরে, ঠিক আছে? তো আলাপন, দেবতনু, তোদের একটা কনভিনিয়েন্ট টাইম বলিস পরে যে কোনো দিন। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি প্রথমে বলুন যে ওদের কেমন কবে হবে, তারপর আমরা বলে দেবো। ঠিক আছে। না আলাপন, তুই ধর না ফ্রি আছিস, তো কি এখন পড়াশোনা করছিস, আলাপনের তো অনেক এনগেজমেন্ট থাকে, হ্যাঁ হ্যাঁ, আলাপনের কাজ আছে। ওকে ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে, মেনলি ওর উপরই ডিপেন্ড করছে। হুম।
ওকে, আমার মোস্টলি কোনো অসুবিধা নেই 5টার পরে, 5টার পরে তাই অ্যাটলিস্ট এই উইকে তো এই যদি এই উইকে উইকে হয় আমরা তাহলে। করবো না, আমরা নেক্সট উইক কি তারপরে কোন উইকে করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম টাইমই করা যায়, কোনো এরকম অসুবিধা টাইমে নেই। করা যাবে তাই তো? ঠিক আছে, হ্যাঁ। আমরা আলোচনা করে নিয়ে তোকে জানাবো একবার, তোর থেকে টাইম নিয়ে নেবো, দিয়ে সেই রকম মানে সেইভাবে আমরা এইরকম আবার একদিন বসবো বিসিএ ফার্স্ট ইয়ারের সাথে। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, ওকে। স্যার। তো এখন আমি মিটিং এন্ড করছি সবাই। আর আবার একবার থ্যাংক ইউ দেবতনু আর আলাপন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, গুড বাই। গুড বাই, থ্যাংক ইউ স্যার। গুড বাই, থ্যাংক ইউ, ভালো থাকিস সবাই। হ্যাঁ স্যার, আপনি থ্যাংক ইউ।